টাকা পাচার হয়েছে কোথায়, তোর কাছে কোনো প্রমাণ আছে? কিন্তু 17 বছর যে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে ওই ব্যাপারে তাদের একটা রিপোর্টও দেখবেন না। এই সমস্ত ফ্যাসিবাদী দুর্বৃত্ত গোষ্ঠী সফট পাওয়ার বা মিডিয়ার নামে বাংলাদেশে যে কাজগুলো করছে, আমি মনে করি বর্তমান সরকারের উচিত তাদের হাতটা ভেঙে দেয়া। কারণ তা না হলে এরাই ন্যারেটিভ তৈরি করবে বিএনপি সরকারের বিরুদ্ধে যে বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে। আমার জানা মতে তাদের প্রতি নিপীড়ন করেনি, কিন্তু তাদের দম বন্ধ হয়ে থাকার কারণ হচ্ছে তারা ছিল হাসিনারই প্রেতাত্মা। তো হাসিনার প্রেতাত্মাকে গলা টিপে ধরেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়া মাত্র তাদের দমটা ছাড়ার সুযোগ পেয়েছে এবং তারা মনে করছে যে এখন আমরা আবার নতুন করে বাইরে বাংলাদেশে বিচরণ করার সুযোগ পাবো। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় দায়িত্বে ছিলেন। যদি বলি যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সফলতার জায়গা কোনটা ছিল, আর এখন মনে করেন যে কোন জায়গাটা এখনও পরিপূর্ণতা পায়নি বা ব্যর্থতা রয়ে গেছে? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আসলে অনেক শক্ত একটা দায়িত্ব ছিল। সাফল্য ব্যর্থতা দুটোই আছে। প্রথম সাফল্য হচ্ছে যে ডক্টর ইউনূসকে বাংলাদেশে নিয়ে এসে বাংলাদেশকে একটা স্টেবল অবস্থায় নিয়ে যাওয়া। বাংলাদেশে এই যে ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হয়ে বাংলাদেশ যে একদম করদ রাজ্যে পরিণত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরের মধ্যে সেই জায়গা থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসছেন। যে বাংলাদেশ তার নিজের সিদ্ধান্তগুলো নিজেই নিতে পারছিল তখন থেকে এবং এখনও সেটা কন্টিনিউ করছে। আগে যেমন হতো পররাষ্ট্রনীতি বলেন, ভেতরে আভ্যন্তরীণ, এবং ইভেন আমরা এটাও জেনেছি যে একটা থানার অফিসার ইনচার্জকে বদলি করার ক্ষেত্রেও ভারতীয় রাষ্ট্রদূতের অনুমোদন লাগবে। এই যে একটা পর্যায়ে বাংলাদেশ চলে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসা এবং আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে অন্য রাষ্ট্রকে চোখে চোখ রেখে কথা বলতে পারা, এটা ছিল প্রথম সাফল্য। দ্বিতীয় সাফল্য ছিল বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সব কিছু, আমাদের শুধু বিল্ডিংগুলো অক্ষত ছিল, পুরো রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল শেখ হাসিনা। একটা ধ্বংসস্তূপের উপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দায়িত্ব গ্রহণ করেছিল। পুলিশ বাহিনী পালিয়ে গিয়েছিল, প্রশাসন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, প্রত্যেকটা অঙ্গ সরকারের একটা দাসে পরিণত হয়েছিল। এই জায়গাগুলোর থেকে উদ্ধার করার চেষ্টা করা এবং সেটা ক্রমান্বয়ে একটা উদ্ধার করে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা, এটা তার দ্বিতীয় সাফল্য। তৃতীয় ছিল যে বাংলাদেশের অর্থনীতি যে পরিমাণ বৈদেশিক ঋণের ভারে জর্জরিত ছিল, এই ঋণের জায়গা থেকে ঋণ পরিশোধ করে বাংলাদেশের অর্থনীতি, তো অনেকেই মনে করেছিল যে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে, এত বেশি লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। সেই জায়গার থেকে দক্ষ হাতে অর্থনীতির দিকটাকে সামাল দেয়া। আমি বলবো না যে অর্থনীতি একদম বিপুল ফ্লারিশ করবে, 1.5 বছর সময়ের মধ্যে সেটা কখনো করে না, কিন্তু ড্যামেজ কন্ট্রোল যেটা হয়েছে, অর্থনীতিকে একটা স্টেবল জায়গায় নেয়া। আপনি দেখবেন যে সেই সময় 2টো ঈদ হয়েছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন হওয়া, ঈদের সময় রমজানে নিত্যপণ্যের দাম না বাড়া, আইন শৃঙ্খলার অবনতি না হওয়া, এই যে কাজগুলো, সেই কাজগুলো সাফল্যের সাথে তারা করেছেন। তারপরে যেটা বড় দায়িত্ব তাদের ছিল যে রাষ্ট্রের সংস্কার, যেটা বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল, অঙ্গীকার ছিল, সেই জায়গায় তারা কমিশন করেছেন, তারা রিপোর্ট নিয়েছেন, অঙ্গীকার করার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। জুলাই সনদে সকল রাজনৈতিক দলকে নিয়ে একটা ঐক্যমত্যে পৌঁছেছেন, স্বাক্ষর হয়েছে। ব্যর্থতার জায়গা হচ্ছে জুলাই সনদের যে অঙ্গীকারগুলো সকল রাজনৈতিক দলকে দিয়ে তিনি করিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করে যেতে পারেননি। এটা তার ব্যর্থতা। তাকে আরও শক্ত হওয়া উচিত ছিল এবং অনেক জায়গায় যে সমস্ত ফ্যাসিবাদের রেখে যাওয়া যে সমস্ত জিনিস, সেই জায়গাগুলোকে কিন্তু ক্লিন করে যেতে পারেননি। এটা দুটো কারণ হতে পারে। একটা ছিল সময়ের স্বল্পতা, দ্বিতীয়টা ছিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অসহযোগিতা, তৃতীয় ছিল ওনার যে ক্যাবিনেটে যারা ছিলেন তারা কেউই রাজনীতিবিদ ছিলেন না। ফলে তাদের অনভিজ্ঞতা, তাদের অদক্ষতার কারণেও প্রফেসর ইউনূস তার প্রতি যে ম্যান্ডেট ছিল রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের জায়গাটা পরিপূর্ণভাবে তিনি বাস্তবায়ন করতে পারেননি। তবে আরেকটা বড় সাফল্য হচ্ছে যে বিচার যদিও একটা দীর্ঘ একটা প্রক্রিয়ার ব্যাপার, কিন্তু সবচাইতে বড় অপরাধীর যে নিউক্লিয়াস শেখ হাসিনা, তার বিচার অন্তত একটা বিচার শেষ করে তাকে শাস্তি দিতে পারাটা, এটা একটা তার জন্য বড় সাফল্য। দ্বিতীয় সাফল্য হচ্ছে বিচারের ক্ষেত্রে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের সাথে বাহিনীগুলোকে এমনভাবে জড়িয়ে ফেলা হয়েছিল এবং বাহিনীর কিছু সদস্যদেরকে নিয়ে র্যাব এবং গোয়েন্দা সংস্থার কিছু অংশকে দিয়ে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির একটা গ্যাং তৈরি করে ফেলেছিল শেখ হাসিনা। এই গ্যাংয়ের যারা সদস্য ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারাটাই একটা বড় সাফল্য। বিচার যদিও শেষ হয়নি, কিন্তু এই যে গোপনে 17 বছর ধরে গুমের কালচার তৈরি করতে পারা, যখন তখন যে কোনো মানুষকে ধরে নিয়ে যাওয়ার পরে চিরদিনের জন্য সে হারিয়ে যায়, তাকে টর্চার করা, গোপন বন্দিশালায় আটক রাখা,
বিভিন্ন প্রক্রিয়ায় তাদেরকে হত্যা করা, নদীনালা খালবিলে লাশ ভাসিয়ে দেয়া, ভিন্নমত যে কোনো ব্যক্তি যখন একটা বড় একটা অভিমত দিয়ে রাষ্ট্রের জন্য একটা হুমকি তৈরি করে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের জন্য কোনো হুমকি তৈরি করে, তাকে যখন তখন নাই করে দেয়, এই যে কালচার, সেই কালচারের লাগাম টেনে ধরার জন্য এই যে রিংটা, এই যে চক্রটা, সেটাকে বের করতে পারা এবং তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, এটাও সরকারের বড় সাফল্য বলে আমি মনে করি। মোটা দাগে এগুলোই সাফল্য, ব্যর্থতা নিশ্চয়ই আছে, যেগুলো ইতিমধ্যে আমি বলেছি আপনাকে। এই আপনি জানেন যে বাংলাদেশের একটা বড় শিল্পগোষ্ঠীর পত্রিকা টানা আপনার এই বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, যে সে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সবচেয়ে পিছিয়ে ফেলে গিয়েছে, বাংলাদেশকে অনেক কিছু ধ্বংস করে দিয়ে গেছে, মব সংস্কৃতি চালু করে দিয়ে গিয়েছে। আমি জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশে যখন কেউ সরকারে থাকে তখন এই ধরনের পত্রিকাগুলো ওইভাবে সমালোচনার সাহস পায় না, কিন্তু যখন সরকার থেকে তারা চলে যায় তখনই এটার উপর বড় ধরনের এই প্রতিবেদনগুলো আসে। এটার ব্যাপারে আপনার মূল্যায়ন কি, বা এটার ব্যাপারে কী বলবেন? আমি বলবো যে এই ধরনের গণমাধ্যমের পেছনে যে একটা দুর্বৃত্ত গোষ্ঠী কাজ করে, তাদেরকে নির্মূল করতে না পারা, তাদেরকে আইনের কাঠামোর মধ্যে নিতে না পারাটাও এটা অন্যতম ব্যর্থতা ছিল। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে এটা আসলে সময় তাদের জন্য যথেষ্ট ছিল না বলে এটা করা যায়নি, কিন্তু যারা এখন এই কাজগুলো করছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা ভেঙে পড়া, আমি যেটা বলেছি যে একটা ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র কাঠামোর মধ্যে এসেছিল, তাদের কাজ ছিল ড্যামেজ কন্ট্রোল করা এবং রাষ্ট্রকে আবার উঠে দাঁড়ানোতে সাহায্য করা। সেখানে 1.5 বছরে অর্থনীতি ধ্বংস হয়েছে, তারপরে বিদেশে টাকা পাচার হয়েছে, এই সমস্ত বয়ান, এগুলো প্রতিবেশী রাষ্ট্র বা বাইরে যে সমস্ত আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশকে আবার করায়ত্ত করতে চায়, তারা যেহেতু তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এরা একটা সফট পাওয়ার ব্যবহার করে তারা একটা ন্যারেটিভ তৈরি করার মাধ্যমে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে, তাদেরকে বিতর্কিত করার মাধ্যমে আবার ফিরে আসার একটা প্রচেষ্টার মধ্যে লিপ্ত। সুতরাং এই যে প্রোপাগান্ডা আপনি যেটা বলছেন, যে এই সময়ে এসে এই সরকারের সমালোচনা করলে এটা স্বাভাবিক হতো, কিন্তু তারা করছে আগের সরকারের সমালোচনা। কারণ এই সরকার, আগের সরকার, এই গ্যাং, যারা অপরাধীদের গ্যাং, তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তাদের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়েছিল, এবং তারা মূলত বাংলাদেশে এই ফ্যাসিবাদীদের ফিরে আসার পথটাকে রুদ্ধ করেছিল। সেই কারণে প্রতিনিয়ত তাদের কর্মকাণ্ডগুলোকে বিতর্কিত করার চেষ্টা করছে, যেগুলো কোনো বাস্তব ভিত্তি নেই। টাকা পাচার হয়েছে কোথায়, তোর কাছে কোনো প্রমাণ আছে? কিন্তু 17 বছর যে কত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ওই ব্যাপারে তাদের একটা রিপোর্টও দেখবেন না। সুতরাং এরা হচ্ছে হাসিনার ফ্যাসিবাদের সফট পাওয়ারের অংশ, যারা হাসিনাকে ফিজিক্যালি ফেরত আনতে না পারলেও তাদের যে আধ্যাত্মিকভাবে ফেরত আসার যে চেষ্টা, যে পরিকল্পনা, সেটার পার্ট হচ্ছে এটা। এই সমস্ত ফ্যাসিবাদী দুর্বৃত্ত গোষ্ঠী সফট পাওয়ার বা মিডিয়ার নামে বাংলাদেশে যে কাজগুলো করছে, আমি মনে করি বর্তমান সরকারের উচিত তাদের হাতটা ভেঙে দেয়া। কারণ তা না হলে এরাই ন্যারেটিভ তৈরি করবে বিএনপি সরকারের বিরুদ্ধে, যে বাংলাদেশ জঙ্গিবাদের আস্তানা হয়ে যাচ্ছে, বাংলাদেশে মবের কালচার তৈরি হচ্ছে। এইভাবে তৈরি করে এই সরকারকে তারা বিপদে ফেলবে। শুরুটা তারা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা দিয়ে, আগামীতে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে সুযোগ বুঝে এমন কোপ দেবে। হাসনাত আব্দুল্লাহকেও তারা এখন একটা ধারাবাহিক টার্গেটে নিয়েছে। যেহেতু হাসনাত আব্দুল্লাহ তরুণ হিসেবে পার্লামেন্টে এবং বাইরের রাজনীতিতে তাদের এই যে আধিপত্যবাদী রাজনীতি, দুর্বৃত্তপনার রাজনীতির বিরুদ্ধে একটা খুবই শক্তিশালী তার একটা অবস্থান, খুবই ধারালো একটা অস্ত্র। সুতরাং এদেরকে যদি দমিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশে বিপ্লবকে টিকিয়ে রাখার জন্য বা বিপ্লব করার মতো যে তরুণদের যে সাহস হিম্মতের প্রতীক হয়ে উঠেছে হাসনাত আব্দুল্লাহ, তাদেরকে দমন করতে পারলে তাদের সুবিধা হয়। সেজন্য তারা এইসব তরুণদেরকে টার্গেট করছে। ডক্টর ইউনূস যেদিন সরকার যেদিন ক্ষমতা হস্তান্তর করলো, আর পরের দিনই ওই পত্রিকায় একটা শিরোনাম হয়েছিল যে দম বন্ধ হওয়া পরিবেশ থেকে আমরা বের হয়েছি। এটা কেন? এটা কি ডক্টর ইউনূস কি ওই শিল্পগোষ্ঠীর উপর কোনো বিশেষভাবে কোনো করেছিল কিনা, তাদের উপর নিপীড়ন করেছিল কিনা? আমার জানা মতে তাদের প্রতি নিপীড়ন করেনি, কিন্তু তাদের দম বন্ধ হয়ে থাকার কারণ হচ্ছে তারা ছিল হাসিনারই প্রেতাত্মা। তো হাসিনার প্রেতাত্মাকে গলা টিপে ধরেছিল অন্তর্বর্তীকালীন সরকার। তো অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়া মাত্র তাদের দমটা ছাড়ার সুযোগ পেয়েছে, এবং তারা মনে করছে যে এখন আমরা আবার নতুন করে বাইরে বাংলাদেশে বিচরণ করার সুযোগ পাবো। তাদের এই বিচরণের সুযোগ হবে কিনা এটা নির্ভর করবে আগামী দিনে সরকারের কর্মকাণ্ডের উপরে। কিন্তু আক্ষরিক অর্থে তাদের দম তো বন্ধ ছিল, কারণ এই দুর্বৃত্ত যারা গুম খুনের পক্ষে বয়ান তৈরি করেছে, গুম খুনকে বৈধতা দিয়েছে, গণহত্যাকে বৈধতা দিয়েছে, তাদের হাতগুলো তো ভেঙে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং তাদের দম বন্ধ হবারই কথা। সেক্ষেত্রে তাজুল ভাই, আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি যে আমি একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যমকে কি শক্তি প্রয়োগ করে কোনো একটা কিছুতে নেওয়া উচিত, নাকি
এটার বিরুদ্ধে সত্য প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব, আপনি কি মনে করেন? রাষ্ট্রের দায়িত্ব দুটোই। একটা হচ্ছে যে সত্য প্রকাশ করা, সত্যকে প্রকাশিত হওয়ার যে পরিবেশ সেইটা তৈরি করে দেয়া। গণমাধ্যমে যারা অপতথ্য ছড়াচ্ছে, যারা মতলববাজি তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের এমন মেকানিজম থাকা উচিত যে প্রকৃত সত্যটা কি সেটা তুলে ধরা, এবং তারা যে অপতথ্যের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড করছে সেটাও প্রতিষ্ঠিত করা। এবং এরপরের কাজটা হচ্ছে যে প্রকাশিত করে দেয়াটাই যথেষ্ট নয়। যখন প্রমাণিত হবে যে এই অপতথ্য ছড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে সে ইন্ধন দিচ্ছে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেও তাকে বিচারের মুখোমুখি করা উচিত। তা না হলে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম বন্ধ হবে না। সুতরাং দুটো কাজই কিন্তু একই সাথে করতে হবে বলে আমি মনে করি।